স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো এবার তোমাদের গণিত বিষয়ের 17 অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল 11 নম্বর, সেটি সমাধান করব। তো এখানে প্রশ্নটা এমন, একটা সারণী দেওয়া আছে, সারণী থেকে 3টা প্রশ্নের উত্তর সমাধান করতে হবে, একটা ক, খ, গ। তো ক নাম্বারটা সমাধান করি। কতে এখানে কয়েকটা উপাত্ত দেওয়া আছে, সেই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে হবে। এগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। আর অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করার নিয়ম হচ্ছে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাতে হবে। তো এখানে আমি সমাধান লিখে দিচ্ছি যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে এবং সাজানোর পর দেখতে হবে যে কোন মানটি উপাত্তকে সমান দুই ভাগে ভাগ করে। কারণ মধ্যকের যে সংখ্যাটা, সেখানে আমরা শিখেছিলাম যে অবিন্যস্ত উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজানোর পর যে মানটি গুলোকে সমান দুই ভাগে ভাগ করে, সেটাই হলো মধ্যক। তো এখানে আমরা সাজানোর পর দেখতে পাচ্ছি এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে জোড়। এই দেখো 1 2 3 4 5 6। তাহলে মাঝের কিন্তু একটা সংখ্যা নেওয়া যাবে না, মাঝে দুইটা নিতে হবে, কারণ এখানে জোড় সংখ্যা যেহেতু, এই জন্য এই যে দেখো এই মানটা, মানে এই দুটা সংখ্যার গড় যেটা পাবো, সেটা কিন্তু কি উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে সুতরাং এখানে উপাত্তের সংখ্যা যেহেতু জোড় এবং মধ্যক হবে মধ্যবর্তী দুটি সংখ্যার গড়, অর্থাৎ এই দুটি সংখ্যার গড় নিতে হবে, মানে দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে মধ্যক হচ্ছে 8 + 11 / 2। তাহলে এটা 8 এবং 11 যোগ করে দিলে হয় 19, তার সাথে 2 ভাগ করে দিলে 9.5 হয়। তো এটাই হচ্ছে অ্যান্সার। যদি উপাত্তর সংখ্যা বিজোড় হতো তাহলে মাঝের একটা হতো। সাপোজ এখানে ধরো আরেকটা সংখ্যা আছে, ধরো এখানে আছে আরেকটা, ধরো 19 আছে। তাহলে এখন মধ্যক কী হবে? এখন মধ্যক হবে শুধু 11, কারণ এতে বাম দিকে 3টা আছে, ডান দিকেও 3টা আছে, তার মানে 11টাই সমান দুই ভাগে ভাগ করে। তো তখন আর এই যে গড় বের করা লাগবে না, তখন মধ্যক সরাসরি আমরা লিখব 11। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারো। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমরা একটা সারণী তৈরি করব, যেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী। তো এই সারণীটার কলাম হবে 5টা। কলামের শিরোনামগুলো হবে প্রথমে শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি। গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি এই দুটার গুণফল। তো শ্রেণীব্যাপ্তি প্রশ্নে যাওয়াই থাকবে, এই শ্রেণীব্যাপ্তিগুলো হুবহু আমরা এই শ্রেণীব্যাপ্তি এই কলামে বসাবো। তো এখানে প্রথম শ্রেণীটা বসবে, তারপরে পরের শ্রেণীটা, এরপরে পর্যায়ক্রমে আমরা সব শ্রেণীর ব্যবধানগুলো এখানে বসিয়ে দেব। তো এবার বসানোর পর আমাদের এই গণসংখ্যাগুলোও বসায় দিতে হবে এই কলামে। গণসংখ্যাগুলো হুবহু যেভাবে আছে সেভাবে আমরা বসিয়ে দেবো এবং যোগফল নির্ণয় করবো। এখানে শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করব। শ্রেণী মধ্যবিন্দু হচ্ছে এই যে প্রতিটা শ্রেণীর যে নিম্নমান এবং উচ্চমান আছে, সেই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। যেমন এখানে 36 আর 40 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 38 হয়। পর্যায়ক্রমে এভাবে সবগুলো এখানে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। এবং ধাপ বিচ্যুতি হচ্ছে এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে, দেখো 15। তো 15-র এই যে 15 যে গণসংখ্যা সবচেয়ে বেশি, সেটা শ্রেণী মধ্যবিন্দুকে আমরা আনুমানিক গড় এ ধরে নিব এবং এই বরাবর আমরা ধাপ বিচ্যুতির এখানে 0 লিখব, উপরে -1 -2 -3 এভাবে যাবে, নিচে 1 2 3 এভাবে চলবে। তাহলে কথা হলো যে গণসংখ্যা যেটা বেশি সেটার মধ্যবিন্দুকে আমরা আনুমানিক গড় এ ধরে নেব এবং সেই বরাবর সেই সারিতে ধাপ বিচ্যুতির কলামে আমরা 0 লিখব, এরপরে উপরে -1 -2 -3, নিচে 1 2 3 4 5 ইত্যাদি হবে। এই কাজটা করব এবং এই গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি এই দুটো গুণফল আমরা এই লাস্ট কলামে লিখব। এটা যেমন এটার গুণ করে দিলে -12 আর 2 গুণে 16 -16 -11, 15কে 0 দিয়ে গুণ করলে 0, 13কে 13, 6 দুগুণে 12, 3 3কে 9। এখন এগুলো সবগুলো আমরা ক্যালকুলেটারে যোগ করে দেবো। যোগ করে দিয়ে এখানে -5 এসেছে। তো এই যোগটা তোমরা সুন্দর করে করবে, এখানে ভুল করা যাবে না। এখন আমরা সূত্রটা লিখব যে গড় সমান a + সামেশন fi uy/n গুণ h। তো এখানে এ হচ্ছে আনুমানিক গড়, যেটা হচ্ছে 53, এবং সামেশন fi uy সমান হচ্ছে এখানে -5, n সমান 16, h এর মান হচ্ছে 5। এখন এগুলো ক্যালকুলেশন করে দিতে হবে। তো ক্যালকুলেশন এখানে দেখো 53
প্লাস মাইনাসে মাইনাস, তারপর উপরে 25, নিচে হচ্ছে 16, কারণ এর পাশে পাশে গুণ করলে 25 হয়, এবং 25কে 60 দিয়ে ভাগ দিলে 0.42 হচ্ছে। এখন পরে এটা আমাদের এখানে পাচ্ছি, দুটা বিয়োগ করে দিলে এখানে 52.58, এটাই হচ্ছে গণিতের সূত্র। তো তোমরা এখানে একটু লিখবে সাইড নোটে যে কোন প্রতীকের মান কত। যেমন এখানে এ সমান হচ্ছে 53, এরপরে সামেশন FI UI সমান -5, তারপরে এইচ সমান হচ্ছে এখানে 5 এবং এন সমান হচ্ছে 60। এগুলো সাইডে একটু লিখে দিবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা লিখব গণসংখ্যা অজীব রেখা অঙ্কন সারণী। তো অজীব রেখা অঙ্কনের জন্য আগে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী নির্ণয় করতে হবে। তো ক্রমযুক্ত গণসংখ্যা সারণী হচ্ছে, প্রথম গণসংখ্যা যেটা আছে সেটাই লিখব, এটার সাথে পরেরটা যোগ করে দেবো, 8 4 12, 12 সাথে আবার 11 যোগ করে 23, 23 সাথে আবার যে 15 যোগ করে 38, এই 38 সাথে আবার 13 যোগ করব 51 হয়, 51 সাথে আবার 6 যোগ করবো 57, 57 সাথে আবার 3 যোগ করবো 60। তো এই কাজটা আগে করে নিতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। এরপরে আমরা ছক কাগজে যাব, ছক কাগজে x অক্ষ এবং y অক্ষ এঁকে নেব। ছক কাগজে x অক্ষ y অক্ষ এঁকে নেব। x অক্ষ এবং y অক্ষ এখানে পরস্পর ও বিন্দুতে ছেদ করবে, এবং প্রথম 5টা ঘর এখানে ভাঙা চিহ্ন দিয়ে বোঝাইতে হবে। এই যে এইভাবে আমরা ভাঙা চিহ্ন দিয়ে প্রথম 5টা ঘর ভেঙে দেব। তো এখন এখানে x অক্ষ y অক্ষ আঁকার পর x অক্ষের দিকে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমাগুলো বসাতে হবে এবং y অক্ষের দিকে ক্রমযুক্ত গণসংখ্যা বসাতে হবে। তো দেখো এখানে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমাগুলো বসাই আমরা। তো প্রথম শ্রেণীর উচ্চ সীমা 40, তার আগের শ্রেণীর উচ্চ সীমা হবে তাহলে 35। তো আমরা এখানে লিখি, প্রথম যেহেতু 40 আছে, এরপর এখানে 35, এরপর এখানে 45, এরপরে 50, এরপরে 55, এরপরে 60, 65, এরপরে 70। এই উচ্চ সীমাগুলো আমরা এখানে বসিয়ে দেব। আর y অক্ষের দিকে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা, যেহেতু এখানে সর্বোচ্চ 60 আছে, তাহলে এক ঘর সমান আমরা 2 একক নিই। তার মানে প্রথম 5টা ঘর সমান হচ্ছে 2 একক করে নিলে 10 হয়, অর্থাৎ এই যে 2 4 6 8 10। এরপরে 20, 30, 40, 50, 60। এরপরে এই ক্রমযুক্ত গণসংখ্যা সারণী বসাবো। তাহলে প্রথম শ্রেণী ব্যবধানে ক্রমযুক্ত গণসংখ্যা এখানে 4, তাহলে আমরা 2 ধাপ উপরে, অর্থাৎ এক ঘর সমান যেহেতু 2 একক ধরেছি, তাহলে 2 ধাপ গেলে আমাদের 4, তাহলে 4। এরপরে 12 মানে 6 ধাপ উপরে দিতে হবে, এই যে 12। এরপরে 23, তাহলে এ পর্যন্ত 20 22, এই যে এখানে অর্ধেকটা নিতে হবে 23। এরপর 38, দেখো এটা 40, তাহলে এক ধাপ নিচে, 40 পর থেকে এক ধাপ নিচে, মানে 19 ঘর উপরে যেতে হবে। এরপর 51, দেখো এটা 50, তার মানে এই অর্ধেকে যে একটা এখানে একটা বিন্দু নেই। এরপরে 57, দেখো 55 52 54 56, এই যে এটা হলো 57। এরপরে এই যে এই বরাবর এটা হলো 60। তো এখন আমরা এগুলা পেন্সিল দিয়ে, এই যে এখান থেকে এই পেন্সিল দিয়ে আমরা এখানে কানেক্ট করে দেবো। তোমরা স্কেল ব্যবহার করবে না, এটা পেন্সিল দিয়ে এভাবে স্কেল ছাড়া এই বিন্দুগুলো আমরা কানেক্ট করে দেবো। তাহলে যে বক্রটাকে আমরা পেলাম সেটাই হচ্ছে অজীব রেখা। এরপরে বিবরণ দিতে হবে যে x অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে উচ্চ সীমা, অর্থাৎ এই দেখো এখান থেকে এই পর্যন্ত কিন্তু 5 ব্যবধান, এই জন্য এক ঘর সমান 1 একক। এবং y অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক ধরে ক্রমযুক্ত গণসংখ্যা নিয়ে প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকা হলো। এই বিবরণটা একটু লাস্টে দিয়ে নিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।